বাংলাদেশের সামরিক বাজেট বাড়ানো হচ্ছে 42,014 কোটি টাকা টোটাল সামরিক বাজেট বর্তমানে নতুন করে প্রায় 4,212 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগের সামরিক বাজেটের প্রায় 50% চলে যেত বেতন ভাতাকে কেন্দ্র করে, 20% চলে যেত জ্বালানি খাতে, অর্থাৎ সামরিক বিভিন্ন রক্ষণাবেক্ষণ, জ্বালানি এসব কারণে প্রায় 20% চলে যেত। কত হলো? 70%। আর থাকে 30%। 10% চলে যেত সামরিক অবকাঠামো তৈরিতে, বাকি থাকে 20%। এবার অস্ত্র, সামরিক সরঞ্জাম, অ্যাক্সেসরিজ এগুলো কেনার জন্য বাজেটের মাত্র 20% থাকে। এই 20% সামরিক বাজেট দিয়ে তিন বাহিনী কি কিনবে? এই 20% মাত্র $700 মিলিয়ন। এই $700 মিলিয়ন আপনি 3 ভাগ করেন, $250 মিলিয়ন করে পড়ে। অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনী $250 মিলিয়ন করে কি কিনবে? কিছুই কিনতে পারে না। হালকা, মাঝারি এই টাইপের কিছু সামরিক অ্যাক্সেসরিজ কিনতে পারে। সরকারেরও অনিচ্ছা ছিল, সরকার বাকিতে কোনো অস্ত্র ক্রয় করতে রাজি ছিল না, যার ফলে স্ব বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই $250 মিলিয়ন দিয়ে যা কিনা যেত। বিমান বাহিনীর জন্য টোটালি কিনা অফ ছিল, কারণ বিমান বাহিনী কর্মকর্তাদের মধ্যে কেনার আগ্রহ ছিল কম। দ্বিতীয়ত কথা, উচ্চ পর্যায়ে যারা ছিল তারাও বিমান বাহিনীর জন্য কি কিনবে? যুদ্ধ বিমান, তাও কিনা সম্ভব নয়। অ্যাটাক হেলিকপ্টার, তাও কিনা সম্ভব নয়। টাকাগুলো পড়েছিল কিংবা অন্য কোনো খাতে এ টাকা ব্যয় করা হয়েছে। সামরিক বাহিনীর নেতৃত্বে যারা আছেন তারা চেয়েছেন কমপক্ষে 8 থেকে 12,000 কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হবে, কিন্তু সে কাটছাট করে অবশেষে 4,212 কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। এখন নতুন করে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে নতুন বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন, যা দিয়ে মোটামুটি সামরিক একটা ব্যালেন্স আনা যাবে। এর মধ্যে উদ্যোগ নিলে হয়তো এর মধ্যে অনেক কিছু কেনা সম্ভব। যেমন আপনি ফাইটার জেট ক্রয় করবেন, এক্ষেত্রে আপনি হয়তো এর বরাদ্দ এবং বাকিতে আপনি ফাইটার জেট ক্রয় করতে পারবেন। যেমন চায়না থেকে শুরু করে পাকিস্তান আপনাকে অনায়াসে ফাইটার জেট দেবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া উচিত বিমান বাহিনীতে। সেনাবাহিনীর যেহেতু বাজেট কম, তারা জিনিসপত্র কিনেও কম, আর সেনাবাহিনী যা কিনে, যেমন আপনার আর্টিলারি, রকেট আর্টিলারি, সেলফ আর্টিলারি, এগুলো অনায়াসে কেনা সম্ভব এই বাজেটের মধ্যে। কিন্তু বিমান বাহিনীর জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণটা আরও বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূসের কাছে আমাদের উদারত আহ্বান, বিমান বাহিনীর জন্য এক্সট্রা কমপক্ষে $2 বিলিয়ন বরাদ্দ দেওয়া হোক, যাতে করে তারা কমপক্ষে অন্তত সামরিক একটা কাঠামোর মধ্যে আসতে পারে। দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর জন্য কিছুই কেনা হচ্ছে না। আমাদের সামরিক বাজেট বাড়ানো দরকার। কমপক্ষে $4 বিলিয়ন হলে হয়তো সামরিক কাঠামোর ব্যাপক উন্নতি সম্ভব, কিংবা ব্যালেন্স করেও অনেক কিছু করা যায়। আমাদের পার্শ্ববর্তী মায়ানমার $2 বিলিয়ন সামরিক বাজেট নিয়ে তারা কিন্তু তাদের বহরে যুক্ত করেছে Su-30, MiG-30 মতন উন্নত মানের যুদ্ধ বিমান। তারা যদি পারে, আমরা কেন পারি না? আমাদের গভর্নমেন্টের সদিচ্ছার অভাব ছিল। মায়ানমারের সেনাবাহিনীর প্রধান মিং অং লাই, তিনি কিন্তু পুরো রাষ্ট্রীয় প্রধান বর্তমানে, যার ফলে তিনি যা উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়ার মধ্যে মায়ানমারের বিমান বাহিনী একটা শক্ত অবস্থানে গেছে। মায়ানমারের যে মিসাইল সেটা প্রায় 400 কিলোমিটার, চিন্তা করে দেখুন। অথচ আমাদের মিসাইলের রেঞ্জ মাত্র 120 কিলোমিটার। আমরা পারি নাই, ইচ্ছা ছিল না, সদিচ্ছার অভাব ছিল। শুরুতেই বললাম 250 মিলিয়ন প্রতিটা বাহিনী পেত। সামরিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে $250 মিলিয়ন প্রতিটা বাহিনী পেত, কিন্তু এর ফলে আমরা কি কিছু করতে পেরেছি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব, দেখভালের দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ছিল, এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। আমরা মনে করি ইচ্ছা থাকলে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ইচ্ছা না থাকলে আপনাকে যদি $300 বিলিয়ন সামরিক বাজেট দিয়ে দেওয়া হয়, আপনি কিছুই করতে পারবেন না। যেমন সৌদি আরব প্রায় $100 বিলিয়ন সামরিক চুক্তি করেছে আমেরিকার সাথে। ইচ্ছা, কিন্তু সে জানে এই অস্ত্রগুলো কোনো কাজে আসবে না। আমেরিকা থেকে যে অস্ত্র ক্রয় করা হবে, যুদ্ধ বিমান, ফাইটার জেট, এগুলো কোনো কাজে আসবে না। মোহাম্মদ বিন সালমান এটা জানে। এই $100 বিলিয়ন শুধুমাত্র তার ভোগ বিলাসে যাবে। ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে হতো। ইচ্ছা থাকলে চায়নার কাছ থেকে কিংবা রাশিয়ার কাছ থেকে Su-35 100টা সে কিনতে পারে, কিন্তু কিনে না। সে জানে আমেরিকাকে আমার খুশি রাখতে হবে। সে তার এই টাকাটাকে যা ইচ্ছা তাই খরচ করতেছে। যেহেতু আমরা একটা স্বল্প উন্নত রাষ্ট্র, আমাদের সামরিক বাজেটে সীমিত, তাই সীমিত বাজেটের মধ্যে থেকে আমাকে এমন কিছু করতে হবে, অস্ত্র তৈরির কারখানা নির্মাণ করতে হবে, আমাকে ফাইটার জেট ক্রয়ের জন্য বিভিন্ন রাষ্ট্র ঘুরতে হবে,
কোথায় কমে পাওয়া যায় আমাকে সেখানে যেতে হবে। যে F-17 থান্ডার আমরা চাইলেই $25 মিলিয়ন খরচ করে 17 থান্ডার কিনতে পারি, কিন্তু আমরা কিনি না, কারণ আমাদের পিছনে রয়েছে রয়, ভারতের রয়, কিনতে দিবে না। অনেকে হয়তো আজকের ভিডিওটাতে অসন্তুষ্ট হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন, সে কারণে J-10Cর মতন মাল্টিরোল ফাইটার জেট আসছে, কিন্তু সাবেক গভর্নমেন্ট যারা ছিল 15 বছর 16 বছর কিংবা 20 বছর যারা ছিল, তারা কেন পারেনি? তারা কেন একটা নর্মাল যদি বিমান ও সামরিক বহরে যুক্ত করতে পারেনি? এই জয়গান গাইছে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আপনি মুক্তিযুদ্ধের চেতনা করতে করতে আপনি কি সামরিক সক্ষমতা বাড়িয়েছেন? বাড়ান নেই। আপনি এক মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে আছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে তারা আমাদের মাথার মুকুট। তাদের তরতাজা শরীরের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাইছি। তারা কিন্তু যুদ্ধ করছে। আমাদের চেতনাবাজ যারা আছেন, চেতনার উপর যারা ডিগ্রি নিচ্ছেন, সেটা বিএনপি বলেন, যেই বলেন না কেন, এই চেতনাবাজ ডিগ্রিধারীরা এটা বোঝে না যে মুক্তিযুদ্ধ হয়েছে অস্ত্রের মাধ্যমে। এই চেতনাবাজ ডিগ্রিধারীরা এটা বোঝে না একটা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আজকে যে এইভাবে স্বাধীন হতো জাপান কিংবা চায়না কিংবা আমাদের পার্শ্ববর্তী মায়ানমার, অস্ত্রের ঝনঝানানিতে আপনি টিকতে পারতেন না যদি রক্তের মাধ্যমে ওরা স্বাধীন হতো। আমরা রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছি, কিছু মহিলাদেরকে শহীদ মিনারে নিয়ে যাই, এরপর একটা গান গাই, এই হচ্ছে আমাদের হিসাব। কিন্তু শহীদদের স্মরণে তারা যে আত্মত্যাগ দিয়েছে, সেখানে অস্ত্রের খেলা ছিল, ফাইট ছিল। সে ফাইটকে আমরা এখন ফুল দিয়ে বরণ করতেছি। চিন্তা করে দেখুন চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনা যাবে না, কারণ ওটা রাজাকারের দেশ। অথচ F-17 থান্ডার দিয়ে পুরো ভারতকে নাস্তানাবুদ করে দিয়েছে। চিন্তা করে দেখুন, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনা যাবে না, কারণ এটার দাম বেশি। রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনা যাবে না, দাম অনেক বেশি। চায়নার অস্ত্র কিনবেন, ভারত তো আপনাকে না করবে, চায়নার অস্ত্র আপনি কিনতে পারবেন না। তার মানে কি? আপনি না কিনাটাই ভালো, আপনি না কিনাটাই ভালো। 700 মিলিয়ন দিয়ে চাইলেই কিছু করা যেত, করা হয়নি। কেন হয়নি? পিছনে কাঠি নেড়েছে। যারা কাঠি নেড়েছে তারা এখন কি দেখুক ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে 16টা F-17 থান্ডার ক্রয় করতেছে, কীভাবে একটা হেলিকপ্টার আসতেছে। সব আসবে, সব আসবে। মিসাইলের রেঞ্জ বৃদ্ধি পাবে। এই বাজেটের মধ্যেই নতুন করে হয়তো বরাদ্দ দেওয়া হয়েছে 4,212 কোটি টাকা, নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরে বাজেটের মধ্যেই সব আসবে। আগে কেন আসেনি যদি প্রশ্ন করেন, কিংবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের, কোনো মন্ত্রীকে, সাবেক কোনো মন্ত্রীকে, সাবেক বড় নেতাকে প্রশ্ন করেন, সে কোনো জবাব দিবে না। ভারত আমাদের চতুর্পাশে ঘিরে আছে, ভারত আমাদের চতুর্পাশে ঘিরে আছে। আপনি চাইলে এটা ঠেকাতে পারবেন না। আপনি চিকেন নেক দেখেন, মারাত্মক কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর ঝনঝনানিতে আপনি সেখানে ঢুকতেই পারবেন না। আমাদের চেতনাবাজ যারা আছেন, বৃদ্ধ বুড়া মানুষ, এই বৃদ্ধদেরকে বোঝান যে ভারত কি করতেছে ওইখানে। আসামে, ত্রিপুরায়, মিজোরামে একের পর এক ঘাঁটি নির্মাণ করতেছে। উদ্দেশ্য কি? বাংলাদেশ। ভারতের ময়ূখ রঞ্জনের বক্তব্য দেখেন, আমাদের কাছে সে পাগল, কিন্তু ভারতীয়দের কাছে সে অনেক কিছু। ভারতের কলকাতা নিউজ, ব্যুরো কলকাতা, আনন্দবাজার প্রত্যেক খবর একত্রিত করেন, মূল টার্গেট বাংলাদেশ। দেখেন, আন্দামান নিকোপুঞ্জ দ্বীপ বঙ্গোপসাগরের মাঝখানে। আন্দামান নিকোপুঞ্জ দ্বীপকে কেন্দ্র করে ভারতের দুইটা সামরিক ঘাঁটি আমাদের নৌবাহিনী ওরা ভালো করে জানে, কিন্তু সেখানে আমরা কোনো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারিনি। কেন পারিনি? মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট হবে। মুক্তিযুদ্ধ কি আমরা ভারতের বিপক্ষে করেছি নাকি ভারতকে নিয়ে করেছি? আন্দামান নিকোপুঞ্জ দ্বীপকে কেন্দ্র করে যে কয়েকটি রাষ্ট্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মায়ানমার। ভারত মায়ানমারের কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস নেয়। অতএব ভারত যদি মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করে, এই গ্যাস আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন মশলা জাতীয়, কাঁচা জাতীয় সবজি আদান প্রদান করে মায়ানমারের কাছ থেকে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ভারত যদি মায়ানমার অ্যাটাক করে, শ্রীলঙ্কা ভারত অ্যাটাক করবে না, কারণ
জাতিগত একটা ব্যাপার আছে, শ্রীলঙ্কার সাথে ভারতের জাতিগত একটা সম্পর্ক আছে। মালদ্বীপের সাথে ভারত কখনোই যুদ্ধ করতেই এত শক্তি ব্যয় করবে না। ভারত এটা খুব ভালো করে জানে মালদ্বীপ অ্যাটাক করলে কী পরিণতি ভোগ করতে হবে। মালদ্বীপের গভর্নমেন্ট অনেক আগে থেকেই বেশ কিছু মুসলিম রাষ্ট্রের সাথে এমন কিছু চুক্তি করেছে যে চুক্তি ভারত খুব ভালো করেই জানে। নিরাপত্তা চুক্তি করেছে মালদ্বীপ, নিরাপত্তা চুক্তি। মোহাম্মদ মইজু ক্ষমতায় আসার পর উনি শুধু একটা হুঙ্কার দিয়েছেন, একটা, মালদ্বীপের আশেপাশে কোনো ভারতীয় ঘাঁটি থাকতে পারবে না। একটা বক্তব্যে মালদ্বীপ থেকে ভারত তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেয় 24 ঘন্টার ভিতরে। চিন্তা করে দেখুন, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, অর্থনৈতিকভাবেও তেমন সচল নয়, তারপরও একটা হুঙ্কারে আউট। ওনার এই এক আউট শব্দে প্রতাপশালী সামরিক শক্তিধর 4 নম্বরে থাকা রাষ্ট্রটা চলে আসে। যদিও ভারতের কিছু তথাকথিত সাংবাদিকরা বলতেছে এখানে ছাড় দেওয়া হয়েছে, ওষুধ তারা ভয়ে ভয়ে, তুরস্কের ভয়ে আর ইন্দোনেশিয়ার ভয়ে পালিয়ে আসছে। কিন্তু তাহলে কেনই আন্দামান নিকোবরের সামরিক ঘাঁটি সোজা বাংলাদেশ? ভারতের গলার কাটা কিন্তু বাংলাদেশ। আমাদের চেতনাবাজরা এটা বোঝে না, চেতনাবাজে সেই বৃদ্ধরা এটা বোঝে না। তারা মনে করে না, কিছুই করা যাবে না। ইন্দিরা গান্ধীর 5টা কুকুর এরা বোঝার চেষ্টা করে না। এরা মনে করে ভারত আমাদের কোনো ক্ষতি করবে না। দেশ স্বাধীনের পর থেকে 2024 সাল পর্যন্ত, দেশ স্বাধীনের পর থেকে 2024 সাল পর্যন্ত কোনো বিজিবি কিংবা বিডিআরের গুলিতে একজন ভারতীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা নজির দেখাতে পারবেন না, একটা নজির দেখাতে পারবেন না। কিন্তু ভারতের বিএসএফের অ্যাটাকে বাংলাদেশের কমপক্ষে 20,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চেতনাবাজরা কোনো কথা বলে না এটা নিয়ে। হ্যাঁ, ভারত মারতেই পারে, সীমান্তে গিয়ে যারা গেছে এরা তো অবৈধ কর্মকাণ্ড করে, কিন্তু এটা জানে না এতে করে বিএসএফকে আমরা আরও শক্তি তৈরিতে সুযোগ দিয়েছি, আমাদের বিজিবিকে একেবারে ঘাড় চেপে ধরেছি। অথচ বড়াইবাড়ি যুদ্ধে আমাদের এই বিডিআর, আমাদের এই বিজিবি 400 ভারতীয়কে একেবারে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, 400 ভারতীয়কে। সে প্রতিশোধ তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে নিয়েছে। চেতনাবাজরা এটা বুঝে না। সামরিক বাজেট বাড়ানোর ব্যাপারে চেতনাবাজরা তখন কোনো কথা বলে কেন এতটা ব্যয়চ্যুতি হয়েছে? ফেরাউনের একজন বন্ধু ছিল, নাম ছিল হামান। ফেরাউনের মাথায় তেমন কিছু ঢুকতো না। হামান বুদ্ধি দিত, ফেরাউন তুমি এটা করো। ফেরাউনের নাম ছিল রামশিস। রামশিস তুমি এটা করো, ওটা করো। একজন কবরস্থানের নাইট গার্ডের দায়িত্ব ছিল ফেরাউনের, সেখানে তিনি কাজ করতেন এই রামশিস। সে নাইট গার্ডের চাকরি থেকে তিনি মিশরের বাদশাহ হন। এই রামশিস হামানকে বলে, হামান আমি তো এখন মিশরের বাদশাহ, ফেরাউন। এটা ফেরাউন তাদের একটা উপাধি, পরে যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। তখন রামশিস বলে তুমি নিজেকে খোদা দাবি করো। ফেরাউন তখন বলল কি করে সম্ভব, এখনও তো আসমানি কিতাব আছে। তখন হামান ফেরাউনকে বুদ্ধি দেয়, ওই আসমানি কিতাবের যত হাফেজ আছে, যত কিতাবওয়ালা আছে, যারা এটা মুখস্থ জানে, যারা এই সম্পর্কে পাকাপোক্ত, তাদের সবাইকে শেষ করে দাও। ফেরাউন ধীরে ধীরে তাই করল। ভারত আমাদেরকে ব্যস্ত রেখেছে। প্রথমে জি বাংলা স্টার জলসা, এরপর ইন্ডিয়ান নায়ক নায়িকা, এরপর যা ইচ্ছা তাই, এরপর শিক্ষানীতি, সব কিছুর মনে ছিল ভারত এটাই চেয়েছে সামরিক কাঠামো যাতে ধসে পড়ে। যখনই কোনো ভালো অফিসার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আসে, কোনো না কোনোভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে রয়ের সদস্যরা, টার্গেট একটাই, একে এগোতে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, তাই আমাদের সামরিক বাজেট বাড়াতে হবে। যেখানে যেখানে বাধা আসবে বুঝবেন এটাই রয়ের সেই কুমন্ত্রণাকারী সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ। অনেক কিছু তিনি প্রকাশ করেছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।